হরি প্রেমানন্দে একবার হরি হরি বল হরি বল হরি বল উপস্থিত ভক্তমণ্ডলী, কাব্যবাসরে আমার ভক্তিমতী মায়েরা, আমি প্রত্যেকের শ্রীপাদ পদ্মে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। সাউন্ড কি হচ্ছে? তুমি নিজে এখানে এসে শোনো, হ্যাঁ স্টেজে আসো, এখানে এসে শোনো কি বাজাচ্ছ। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, যুগনায়ক মহাকাল মহেশ্বর প্রতীক পাবন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎ জননী শান্তিমাতা আদ্যা শক্তিরূপিণী সত্যভামা উভয়ের শ্রীপাদ পদ্মে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। এখানে আয়, আগে তুই এখানে আয়, এখানে এসে একটু দেখে যাও, আগে এখানে আয়। প্রণাম জানাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেখানে যে অবস্থায় আছেন বসে প্রত্যেকের চরণ পাশে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আবার মাইকের সাউন্ড যত দূরে যাচ্ছে ভেসে, সাকার নিরাকারে যে যেখানে যে অবস্থায় অবস্থান করে প্রত্যেককে চরণের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আলোচনার মধ্যে প্রবেশ করি। আপনারা আলোচনা শুনছেন, একদিকে সনাতন গোস্বামী আর একদিকে হরিবর সরকার। আমি হরিবরের ভূমিকায় দাঁড়াবো এই সভায়। সে সনাতন হয়ে বিভিন্ন প্রশ্নপত্র করেছে দান, এক এক করে জবাব দিতে বাসন আছে চিতে, আপনারা সৌদেই সতে বসে বসে করবে না করবে। আমি গতবার যদিও আসি নাই, ছেলেপেলে পাঠিয়েছি, সবাই তারা গেয়ে গেছে গান। কমিটি সভা বিদ্যমান আমার কাছে করে ফোন, আমার কাছে পড়েছে বর্ণন। অন্য বলেছে তাই যারা ছেলেপেলে এসেছিল এই জায়গায় একেবারে গান খারাপ গায় নাকি, তাতে শুনে আনন্দ পাই। সবাই যদি ওদের ভালো বলে তাতে আনন্দ লাগে দিলে। আপনাদের চরণ তলে এইটুক প্রার্থনা জানাই, গণপতি আপনাদের কাছেরই ছেলে, এই গ্রামেও কিন্তু বসত করে চলে, আপনারা ওকে দেখে রাখবেন সবাই। আমার আগে যে গান গেয়ে গেল গণপতি সরকার, এই গ্রামেই কিন্তু বসবাসর হলো। সকলের কাছে নিবেদন রাখলাম, আপনারা ওদের দেখবেন সবাই। হরি বল। কতটুক সেটিং তুমি নিজে বুঝেছ তো, এটা সে বিষয়। মাল জিনিস ভরে রাখলে হয় না, চালানোর ক্যাপাসিটি দরকার। কিছু ঠিক না, এখানে যে শুনে যাও তুমি, খালি বললি দাও, আসো আর শোনো যে বিষয়টা কি। ধরো স্কেল। এখনকার গান বাজনা মাইক মেনটেন ঠিক না থাকলে সে হয় না। মাইকটাকে পারফেক্ট রাখা চাই। ওর মেশিন টেশিন সব ভালো, কোন জায়গায় হাত দিয়ে কি করেছে তা ঠিক নেই। চালকদার ভালো চাই, ও চালকদারও খারাপ না, হয়তো সিট কোন জায়গায় পরিচয় নিজেও জানে না। গতকাল এমন একটা দিন চলে গেল, আপনারা জানেন সবাই। এত বড় একটা আসর, বুঝলেন, পারফেক্ট ভাবে বাজনাটা বাজানোর দরকার ছিল। মার্গশীর্ষ অমাবস্যা, অগ্রহায়ণ মাস অমাবস্যার দিনে তারকেশ্বর জন্ম হয়েছিল ভুবনে। আপনারা জানেন জ্ঞানী জনে, ওই দিনে তারকেশ্বরই এসেছিল জয়পুর। একটু একটা বোকাল দিয়েছিল জায়গাটা, ওই বোকালটা দেখো তো, একটু একটা হাত দিলে না, এই জায়গাটা একটা ইয়ে বেড়েছিল, দেখো তো ওই জায়গাটা হাত দিয়ে। হ্যালো হ্যালো চেক, এনতে ঘুরলি দিয়ে যে একটা হাত দিলে না, ওই জায়গাটা
সেই যে সাউন্ড যে তার গোসাই না আসলে তোমটা ট্রাই করো। ওই যে এটা ভোকালে ছেড়ে দিয়েছিল ভালো, যিনি শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ শ্রী শ্রী মহাসংকীর্তন বিরচিত করেছিলেন, সেই তার গোসাই এসেছিল মার্গশীর্ষ অমাবস্যা সেই দিন। গতকাল সেই দিন গেল। আমি প্রথমেই আমার তারকের এখানে গান দেখি, একদম বসে গেছে। এখানে আয় না, এখানে আয় না, এখানে এসে একটু শুনে যা কি হচ্ছে আসলে। হ্যাঁ, আমি আসার পরে তোমার তো তাই মনে হচ্ছে। এক একজনের ভোকাল এক এক রকম। তোমার কণ্ঠ আর আমার কণ্ঠ একটাই। তোমার ভোকাল আর আমার ভোকাল এক হবে? তাহলে তো একই সুরে সবাই কথা করবে। এক একজন শিল্পীর ভয়েস এক এক রকম। আমি তোমার কাছ থেকে এই কথা আশা করি না। তুমি একজন শিল্পী হয়ে তোমার কাছে এই কথা আশা করি নাই। ধরো স্কেল ধরো। আমার তারক চাঁদের নাই তোরা, তোরা কে কে যাবি আয়, গোনাদিন গেল ওরাইয়া। শনিবার দিনে মার্গশীর্ষ অমাবস্যা, শনিবার দিনে আড্ডা শক্তি মহামায়ার পূর্ণ কৃপা গুণে আমার শ্রী তারক নামল ভুবনে। আমার শ্রী তারক নামল ভুবনে, জগতার করি রে। ধন্য ধন্য মাজস মা অন্নদা, ধন্য কাশীনাথ, ধন্য কাশীনাথ, ধন্য ধন্য মা অন্নদা, ধন্য কাশীনাথ, ধন্য ধন্য হল বিশ্বজগৎ, ধন্য হল বিশ্বজগৎ, আরে ধন্য হল বিশ্বজগৎ। তারককে পাইয়া রে গোনাদিন তো গেল, অষ্টাদশ স্তবক মা কালিকার দান,
হরি লীলামৃত মহাসংকীর্তন, হরি লীলামৃত মহাসংকীর্তন আমার তারক চাঁদ গাই লিখিয়া রে। শক্তি করল তারা পূর্ণ শক্তি করল আমার তারককে পাইয়া রে। সর্বশ্রেষ্ঠ মহান কবি তারক চাঁদ গোসাই, সর্বশ্রেষ্ঠ কবি আমার তারক চাঁদ গোসাই। সর্বশ্রেষ্ঠ কবি আমার তারক চাঁদ গোসাই। কি হচ্ছে? সর্বশ্রেষ্ঠ কবি আমার তারক চাঁদ গোসাই। আমার আজকে মনে হচ্ছে যে আমি প্রথম নতুন জীবনের প্রথম কবিতা শুনে উঠলাম। শ্রোতার কথা শুনে আর মাইকম্যানের কথা শুনে জীবনের প্রথম মনে হলো আজকে আমি কবি গান গাচ্ছি। এক শ্রোতা বললো যে আপনি উঠেই নষ্ট করে দিলেন। আর মাইকম্যান এসে বললো আপনার কণ্ঠের ভাবই ভালো না। তাহলে যে 20 বছর ধরে কবি গান গাচ্ছি, গান গাবাই বিফল হয়ে গেছে। এদের কাছে আমার নতুন করে আবার অধ্যয়ন করতে হবে বিষয়টা কি। কোন একজন ভালো শিল্পীকে এখানে দাঁড় করায় দেখাও তুমি সাউন্ড ঠিক আছে না বেঠিক আছে। কথা তো কাউ একজন শিল্পী কতটুকু বলো এটা হিসাব করে পাবো না তো। মহর্ষি তারক চাঁদ গোসাই যিনি পূর্ণভাবে শক্তি পেয়েছিলেন। মতুয়া জগতের যারা মহান মহান সাধক ছিলেন, আজকে যারা বড় বড় সাধক, আমার গোলক হীরামল লোচন বদন দশরথ মৃত্যুঞ্জয়, এরা পূর্ণভাবে পূর্ণ শক্তি দান করেছিলেন। মতুয়া জগতে যদি কারো উপরে পূর্ণ শক্তি দান করে সেটা হচ্ছে তারক গোসাই। হীরামন পাগল একদিন তারক গোসাইর বুকের উপরে পা তুলে দেবে। একই জায়গায় তারক গোসাই আর হীরামন পাগল শুয়ে আছে। এখন তারক ভয়ে জড়সড় করছে যে আমি তো অনেক পাপী, আমার পায়ের ছাপ যদি আমার লাগে তারক হীরামনের গায়ে,
যদি পাগল আমার বড় ব্যথা পায়, তাহলে যাতে আমার পা না লাগে তার গায়ে কি করা যায়? ওই পাখানা বারে বারে দূরায় সরাই নেয়। হীরামন জড়াই ধরে ডাক দিয়ে বলছে, তারও করি তোর জীবনের কত পাপ আমি জানি, আমার কাছে আয়। আমি যত জড়াই ধরি তুই তত সরে যাস, বিষয় কোন জায়গায়? তত দূরে সরে। হীরামন পাগল জড়াই ধরে যেই দেখে যে মোটে ধরে না, চট করে লাফ দিয়ে উঠে তার গোসাই শুয়ে আছে বুকের উপরে, বা পা ডানা তুলে দিয়েছে। বা পা তুলে দিয়ে একটা টান দিয়ে বলছে, তোর যা দেওয়ার সব দিলাম, যা, অভাব থাকলো না তোর, তোর যতটুকু দেওয়ার আমি দিয়ে দিলাম। সেই দিন হীরামন পাগল তার গোসাইকে বলেছিল, শোন, অনন্ত পাপীও যদি হয়, অনন্ত পাপীও যদি হয়, আমি তোরে বললাম তার কথাটা শুনে রাখ, যদি ওরাকান্দি পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদের স্মরণে আসে, আমি হীরামন তার উত্তরে কথা দিয়ে গেলাম, সেই পাপ আমি বা দিয়ে তার বা পা দিয়ে মুছে দিই। আমি হীরামন কথা দিলাম, তার বা পা দিয়ে মুছে দেব। শ্রী শ্রী হরিলামৃত গ্রন্থ তারক গোসাই লেখা এই ঘটনাটা আছে। যেদিন তারক গোসাই এবং মৃত্যুঞ্জয় গোসাই এবং কাশীশ্বরী ওরাকান্দি হরিচাঁদ দর্শনে যায়, ওই চ্যাপ্টারটা পড়ে দেখবেন সবাই। দশরথ আর মৃত্যুঞ্জয় তারককে আশীর্বাদ করলো, যাও লীলামৃত লেখো। দশরথ বলল, তারক তোমার মৃত্যুঞ্জয় যে আশীর্বাদ তোমার করেছে দান, আমিও সেই আশীর্বাদ তোমার করলাম দান, যাও গ্রন্থ লেখো, ভয় নাই। তাহলে মৃত্যুঞ্জয় দিল, দশরথ দিল। হীরামন পূর্ণ শক্তি দান করল। লোচন গোস্বামী 7 বছর তারক গোসার বাড়িতে ছিল, 7 বছর। এটা ভাবার বিষয়। আর গোলক পাগল পূর্ণ শক্তি দান করল। মৃত্যুঞ্জয় দশরথের আশীর্বাদের পরে 24 বছর কেটে গেল, তারক গোসাই গ্রন্থ লেখে নাই। একদিন স্বপ্নের ঘরে গোলক পাগল নরসিংহ রূপ ধরে নখ বাঁধিয়ে দিল বুকের পরে, লিখবি? যদি না লিখি সেই পর্যন্তই শেষ করে দেব। বললো, আমার দ্বারা হয়, আমার মতো অদম। পাগল বলে, নাই, পদ্মফুল ফোটেই তো গোবরের ভিতরে, ভালো জায়গা পদ্ম ফোটে, দেখছিস কোন জায়গায়? তুই এক, আমি তোরে পূর্ণ শক্তি করলাম দান, এসব তুই মূর্খ। আমার প্রভুর লীলা তো মূর্খ নয়, তুই মূর্খ হতে পারিস, তোরে যারা আশীর্বাদ করেছে তারা তো মূর্খ নয়, তুই এক, ভয় নাই। এই জন্য শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থ সামান্য গ্রন্থ নয়। 24 বছর পর্যন্ত লেখে নাই। 24 বছর পরে গোলক পাগল আবার এসেছিল দলে। এমনকি গোলক পাগল যখন লীলা সংগ্রহ করে, গোলক পাগলের অঙ্গ থেকে যখন মুখ দিয়ে একটা পূর্ণ জ্যোতি বেরিয়ে যায়, ওই জ্যোতি এসে মিলন হলো তারকের গায়ে। ওইখান থেকে জ্যোতি ঘুরে মিলন হয়ে গেল মহানন্দ পাগলের গায়ে। আমার কথা না, লীলামৃতের কথা বলে রাখবেন সবাই। যে কয়টা কথা বলছি সব লীলামৃতের কথা, কিন্তু লীলামৃত একবার দুইবার বললে কিছু বোঝা যায় না, মিনিমাম একটা বার। আমি যখন প্রথম দিনে শ্রীধাম ওরাকান্দিতে কবি গান গাইছি, আমাকে বাবা সচিপতি ঠাকুর আমাকে বলেছিল, শিশির, আমি একটা লীলামৃত গ্রন্থ তোমার হাতে তুলে দিলাম, পারো তো এই গ্রন্থটাকে বারবার পড়ো। যদি মনে ভাবো যে একবার পড়ায় গেছে সবটুকু বুঝিছো, তুমি কিছু বোঝো না।
এই যত পড়বা তত নতুন কিছু পাবা, যত পড়বা তত নতুন কিছু পাবা। এর মধ্যে যে তারক কি দিয়েছে, যত পড়বা তত তুমি বুঝবা। একবার পড়ে বোঝা যায়। কারণ গৌর লীলার পরে হরিলীলা। যদি সত্যযুগের নারায়ণকে ভগবান বলে প্রতিষ্ঠিত করা দরকার হয়, সত্যযুগের গ্রন্থগুলো পড়লেই তারে ভগবান প্রতিষ্ঠিত করা যায়। যদি ত্রেতা যুগের রামকে ভগবান বানানো যায়, সত্যযুগের গ্রন্থ পরে রামকে ভগবান প্রতিষ্ঠিত করা যায়। তারপরে কৃষ্ণকে ভগবান বানাতে গেলে সত্য এবং ত্রেতার গ্রন্থ পড়ে তারপরে ভগবান প্রতিষ্ঠিত করা যায়। কলিতে মহাপ্রভুকে দাঁড় করাতে হলে সত্য, ত্রেতা, দাপর এবং মহাপ্রভুর আগে যে গ্রন্থ, সেই গ্রন্থের রেফারেন্স টেনে তার ভগবান দাঁড় করানো যায়। আর হরিচাঁদকে ভগবান প্রতিষ্ঠিত করাতে গেলে সমস্ত গ্রন্থের সারমর্ম টেনে তবেই হরিচাঁদকে ভগবান প্রতিষ্ঠিত করা। তার মানে এ পর্যন্ত যত গ্রন্থ এসেছে, সমস্ত গ্রন্থ না পড়া থাকলে তার দ্বারা হরিলীলামৃত গ্রন্থ লেখা কোনোদিন সম্ভব নয়। কথা বলে যাচ্ছে কি আমার? এই জন্য হরিলীলামৃত গ্রন্থ সবাই পড়ে সবটুকু বুঝবে না। ছোট্ট ছোট্ট করে অন্যান্য শাস্ত্রের এমন ভাবে রেফারেন্স টেনে দেওয়া আছে, আপনি বুঝে উঠতে পারবেন না যে কি লিখে গেল। নিত্যানন্দ মহাপ্রভুর কাছে বলছে, নিতাই মহাপ্রভুকে বলছে কি, এত জায়গা বাহ্য বলে দণ্ড নিলি কেন? আমি তুমি যদি পড়ি কি বুঝবো? খালি একটা জায়গায় ছোট্ট একটু সোয়াই নিয়ে গেল যে এত জায়গায় বাহ্য বলে তুই দণ্ড নিলি কেন? আমার গণপতি প্রশ্ন করেছি তখন, বাবা এই বাহ্যটা লেখলো কেন? তাহলে খালি যদি এই বাহ্যটুক লিখেছে তার বসাই, এইটুকের ব্যাখ্যা করতে যাই সারা রাত কাটবে। চৈতন্য চরিতামৃতের কৃষ্ণদাস কবিদাস গোস্বামীর সাধ্য সাধন তত্ত্ব, এই সাধ্য সাধন তত্ত্ব থেকে বাহ্য শব্দটাকে তুলে আনা। নিতাই বলছে মহাপ্রভুর কাছে, তুই যে সাধ্য সাধন তত্ত্বে বলেছিলি প্রভু কয়ে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কয়ে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়, প্রভু বললেন এহবাহ্য আগে কহবার, রায় বললেন কৃষ্ণে পরমার্পণে এই সাধ্য সার, প্রভু বললেন এহবাহ্য আগে কহবার, রায় বললেন জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার, প্রভু বললেন এহবাহ্য আগে কহবার, রায় বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, প্রভু বললেন এবার হয় আগে কহবার। ওই জায়গাটাই এত কথার মধ্যে শুধু ওইটুক কথা তুলে দিয়ে গেল। এত জায়গায় বাহ্য বলে দণ্ড নিলি কেন? তুই তো জ্ঞান মিশ্রা ভক্তিকেও বাহ্য করে দিয়ে গেছিস, এরপরেও তোর হাতে দণ্ড থাকবে কেন? নিতাই বলছে মহাপ্রভুর কাছে, তুই হয় দিলে সেই জায়গায় যেখানে গেলে জ্ঞান শূন্য ভক্তি, সেখানে গেলে ঈশ্বর প্রাপ্তি হয়। তাই মানুষ যদি একবার জ্ঞান শূন্যের ঘরে যায়, তখন আর দণ্ড হাতে নেওয়ার কথা তার নয়, তখন বল হরি বল, হরি বলে প্রেমাবেশে তখন ঢলে পড়ে। তাহলে তুই এত জায়গা বাহ্য বলে ওই দণ্ড হাতে নিলি কেন? কথা বোঝা যাচ্ছে কি? সামান্য ওইটুক কথা। আমি মনে করি তখনকার সময় যদি তারক গোসাইকে রিসার্চ করা হতো, এই কবি সম্রাট টমরাট যা বলেন এর প্রত্যেকটা টাইটেল তারক গোসাই পেত। মাত্র 16 ইয়ার্স, 16 বছর বয়সে তারক গোসাই কবি গান গেয়েছে, যা ওয়ার্ল্ডের রেকর্ডে কোথাও নাই। মাত্র 16 বছর বয়সে তারক গোসাই আসলে দাঁড়িয়ে কবি গান গেয়েছে। 16 বছর একটা বাচ্চা কথা বলতে পারে? 12 বছরের মধ্যে তারক গোসাইর সমস্ত গ্রন্থ মুখস্থ হয়ে গেল, এবং 12 বছরে তারক গোসাইর বাবা মারা গেল কাশীনাথ। সংসারের দেনার দায়ে পড়ে গেল, পিসিমা ঘরে, মা আছে ঘরে, ডাক দিল দুয়ার কি পত্র ধারে,
ওদের ডাক দিয়ে বলবো তাই আমি এখন কি করে খাই, গ্রন্থ তো কম পড়ি নাই, বাবা যা বলেছে আমি যা পড়েছি তাতে অসুবিধা নাই। বলে তাহলে কবি গাই, বলে তাহলে চলো যাই। মাত্র 12 বছরের পরে 2 বছর স্থগিত রেখে 16 বছর থেকে তারক গোসাই কবি গান শুরু করলো। ওয়ার্ল্ড রেকর্ডে কোথাও নাই চারণ কবি সমাজে। কিন্তু তারক গোসাইকে কবি সম্রাট উপাধি দেওয়া হলো না, দেওয়া হলো কারে? রাজেন্দ্র সরকার। যে রাজেন্দ্র সরকারের সমস্ত সম্পত্তি সত্য ধর্মে দান করা হলো। যে সত্য ধর্ম আছেন একটা, জানেন তো? আমি চুনখোলা গিয়েছি, রাজেন্দ্র পাগলের 6 থেকে 7 বিঘা জমি সত্য ধর্মে দান করা। অনাদিবাবু বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিল, বিজয়বাবু বৈষ্ণব মতে চলে গেল, তারক গোসাইয়ের পরের থেকে ডাল চেঞ্জ হয়ে গেল সব। খালি তারক গোসাই প্রত্যেকটা আসনে হরিচাঁদ ঠাকুরকে প্রতিষ্ঠিত করবে বলে আলোচনা করত, বোধ হয় তারককে সেইভাবে কোনোদিন রিসার্চ করা হয় নাই। এখন আর শিশির বসে নাই, ও তখন রিসার্চ না করালি হবে, এখন করে ছাড়বো। একদম মূল কথাগুলো শোনো। কবি বলে যদি কাউকে জানা হয়, প্রথমত তারক গোসাইকে জানতে হবে। বিজয় সরকার তরকার অনেক পরে, তারক গোসাইয়ের শিষ্য মনোহর সরকার, মনোহর সরকারের শিষ্য বিজয় সরকার। বিজয় সরকারের জন্ম 1902 না 3 যাবে, 1903। আর তারক গোসাইয়ের আবির্ভাব 1845। এ কত ডিফারেন্স! তারক গোসাই যখন লীলা সাংঘ করে বিজয় সরকার তখন মাত্র 10 থেকে 11 বছর বয়স টয়স হবে। বোঝা যাচ্ছে আমার কথা? কিন্তু তারককে সেইভাবে রিসার্চ করা হয় না। যারা ডক্টর উপেন্দ্র সরকার পরিষ্কার ভাবে বলেছিল কবি চূড়ামণি তারক গোসাই, কবির চূড়ামণি, বাকি থাকে আর কিছু, বলে কবি চূড়ামণি তারক গোসাই। গুরুচাঁদ ঠাকুর একদিন ওরাকান্দি ডেকে বললো, শোনো ভক্তরা যারা আছো, আমি একটা টাইটেল দিচ্ছি। কি? বলো এর মধ্যে একজনই টাইটেল পাওয়ার যোগ্য, আমি টাইটেলটা দিয়ে দিলাম। বলো কি? প্রেমিক শিরোমণি একমাত্র আমার তারক গোসাই। লেখা আছে কোন জায়গায়? যদি বলো রেফারেন্স, ওই যে হরিলীলামৃতের যেখানে গ্রন্থ লেখার যে আদেশ আছে না, ওখানে পড়ে দেখবা গুরুচাঁদ ঠাকুর টাইটেল দিয়েছিল প্রেমিক শিরোমণি, ডক্টর উপেন বাবু দিয়েছিল তারে চূড়ামণি। কালিয়ার পণ্ডিত সমাজ, ব্রাহ্মণ সমাজ তারক গোসাইকে বলেছিল কবি রসরাজ। দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ি ব্রাহ্মণ সমাজ বলেছিল তারক ভাগবত, তারকের উপরে আর কোন কবি হতে পারে না। আমার এই আলোচনা শুনে বর্তমান কিছু কবিদের মধ্যে একটু জ্বালা ঠেকতেছে, বলে নতুন করে প্রতিষ্ঠিত করবে। না না, এটা বললে ভুল হবে। কোন কবির মধ্যে যদি এই জ্বালা বেঁচে থাকে, ওই জ্বালা কাটায় ফেলানি ভালো আমি মনে করি। সত্যটাকে তোমার সত্য বলে স্বীকার করা উচিত বলে আমি মনে করি। কথা ঠিক বলছি তো নাকি? তারক গোসাইয়ের জন্ম তো সহজলব্ধ বিষয় না। আপনারা তো শুনেছেন আমার কাছে। চূড়ামণি শিরোমণি তারা 2 ভাই কলকাতা কাতোয়ালি থানা কুমারটলিতে ভাড়া থাকতো। কালীঘাটে পূজা দিতে গেল, কালী চুলের হাওয়া লাগে, চূড়ামণির বললো যাই ওই চুল কেটে দে, আমি একটু হাওয়া খাবো। চূড়ামণি বললো যে চাকরি ছাড়িয়ে দেবো, তবু চুল তোলে দেবো না। কালীর ভয়তে কুমারটলি থেকে ভাড়া ক্যান্সেল করে চাকরি রিজাইন দিয়ে, দারোগার চাকরি রিজাইন দিয়ে দিয়েছে, চুল দেবে না, কালীকে চুল দেবে না। নৌকায় করে যাচ্ছে, বিশুচিকা শুরু হয়ে গেছে।
বিশুচিকা মানে কলেরা জানে কয় হাগা আর বমি। বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, একবার হাগা দুইবার বমি থাকলো তো জাগা জমি। রওনা দিল, নদীর ভিতরে বিশুচিকা শুরু হয়ে গেল। শিরোমণি বলল, ভাই চল চুল দিয়ে আসি, মরে গেলি হবে, বাঁচে থাকতে চুল টুক দিয়ে যাই। গেল, চুল কেটে দিল, রোগ সেরে গেল। কুমারটুলি গিয়ে ভাড়া ঘরে শুয়ে থাকলো। একটা হচ্ছে পরোক্ষ ভাবে, একটা হচ্ছে প্রত্যক্ষ ভাবে। স্বপ্নের ঘরে পরোক্ষ ভাবে হয়, আর প্রত্যক্ষ ভাবে সরাসরি যেটা হয়। চূড়ামণি কেবল একটু শুয়ে পড়েছে, এর মধ্যে কালী এসে ডাকতেছে, ওঠ, প্রত্যক্ষ ভাবে ওঠ। কি বলে, চুলটুক নিয়েছি, বড় বড় ব্যথা আছে তোর মনে না? বলে হয়, সারা জীবন তোর পুজো আমার বাপ দাতা দেয়, আমার চুলটুক না নিয়ে পারিস নাই? বলে দেখ, আমার মন্দিরে তো কতজনে পুজো দিতে আসে, কয়জনের চুলের হাওয়া আমি খাই, সবার চুল আমি পাই। আমিও তো চাই একজন ভক্তের চুল হলে যদি ওই হাওয়াতে আমার অঙ্গ শীতল হয়। তাহলে ভালো চুলটুক নিলি, আর কি চাস? বলে এবার আমি কিছু দিতে এসেছি, তোরে দিতে চাই। কি আসতে? বলে আমি তোদের ঘরে মেয়ে হয়ে যেতে চাই। বলে হবে না। বলে কেন? বলে তোর মতো কালী তারা মেয়ে নেবো, আর পরে 1-2 লাখ টাকা খরচা করে বিয়ে দেবো, সাথে আমি পারবো না। বলে আমি যদি পুত্র হয়ে যাই, বলে তাহলে নেবো, বংশে আমাকে পুত্র নাই। বলে কার ঘরে যাবি? বলে আমার অর্ধক্ষ, আমি যেমন কালী, এই কয়াকার বা লয় রশ্মি যে নামের মধ্যে এর একটা অক্ষর থাকবে, আমি সেই ঘরে যাব। বলো তাহলে আমার ছোট ভাই কাশীনাথ, ওইটারে কয়াকারে দিয়ে শুরু, তাহলে কাশীনাথের ঘরে আই। বলে যা, কথা দিলাম ওই ঘরে আমি যাব। কাশীনাথের যখন সন্তান হলো, তার গোসাই হলো, তখন কাশীনাথের বৃদ্ধ অবস্থা, আর সন্তান হওয়ার কথা না। কাশীনাথের স্ত্রী তখন জোয়ার ভাটা বন্ধ হয়ে গেছে। মেয়েদের একটা সময় আছে, একটা টাইম হলে জোয়ার ভাটা আর থাকে না। নতুন করে জোয়ার হয়েছিল। কাশীনাথ জানতে বলেছিল তার স্ত্রীর ধরে, তুমি পড়েছো নতুন জোয়ারে, ভয় পেও না অন্তরে। দাদা আশীর্বাদ পেয়েছিল কালীর ধারে, এই সেই শুভ সময় রুদ্র শক্তি অবতার হবে আমাদের ঘরে। সেই শুভক্ষণে, শুভ দিনে দুইজনে হয়েছিল মধুর মিলন। সেই মিলনের ফলে 10 মাস 10 দিন পরে মার্গশীর্ষ অমাবস্যা শনিবার দিনে তারকগোসার জন্ম হলো। একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি 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 এইটা হচ্ছে তারকগোসাই। মুখ যে যা বলছে তাই হয়েছে, মুখের কথা কোনোদিন ব্যর্থ হয় নাই তারকের। যারে যা কইছে তাই হয়েছে। তাহলে একাধারে কবিত্ব, একাধারে সাধুত্ব পূর্ণভাবে ছিল তারকের মধ্যে জাগ্রত। তারকের কথা যদি বলি আর রাত ভরে শেষ হয় না। ঢাকেশ্বরী মন্দিরে তারকের বায়না দিল, কালী এসে বায়না দিল। কালী পুরোহিতরে বললো প্রতি বছর কবি গান দাও, এবার একটা ছেলে ডাইনে দাও। বলে কেডা? বলে জয়পুরে যাও, আমি তারকের মুখে একটু হরি কথা শুনবো। বলে তাই? আরে বিশ্ব সুন্দরী হতে গেলে যেমন খালি ভালো চেহারা বলে হয় না, তার সমস্ত গুণ চাই, তাই তো? একটা বিশ্ব সুন্দরী মানে আর জম্বে চেহারা বলি হবে না, পড়াশোনা জানে না তা হবে না, কিন্তু তার নখেরও একটা গুণ থাকতে হবে, নখটাও ভালো হতে হবে, আঙুলগুলো ভালো হতে হবে। রাজেন্দ্র পাগল যদি কবি সম্রাট হয়, মহান কবি সম্রাট যদি কেউ থাকে, তিনি তারকগোসাই। মানে যেমন একটা মেলা, মেলার পরে মহামেলা হয় না নাকি? তাহলে উনি যদি খালি কবি সম্রাট হয়, তাহলে মহাকবি সম্রাট বা মহান কবি সম্রাট একমাত্র তারকগোসাই। জয় হরিবল, হরি 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 বল। আমি জয়পুরেও
এইটা পাঠিয়েছি যে এরপরের থেকে যত ছবি তারকপ্রসাদ ছাপানো হবে প্রত্যেকটা ছবির উপরে যেন লেখা থাকে সর্বশ্রেষ্ঠ মহান কবি কবি চূড়ামণি শ্রীমৎ তারকচাঁদ গোসাই, এইটা যেন লেখা থাকে সব ছবির উপর। আরে বোঝো না, তখনকার সময় আজ থেকে 30, আমি আমার জীবনে কথা বলছি, আজ থেকে 35 বছর আগে। আপনি বলেন তো এই হেলিংসা বাগদা দিয়ে কয়জন মতুয়া ছিল? কয়টা মতুয়া ছিল? হাতে গুনে কোয়া যেত না? আমার বাবা আমার বলছে শিশির যখন ওরাকান্দি ঠাকুর বাড়ি গেছি, বলে শান্তি সভায় বড় জোরে 150-200 লোক কত, বলে এখন একটা শান্তি সভায় 3-4 হাজার লোক হয়, খালি শান্তি সভায়। তাহলে একটা সময় একটা গ্রামে একজন মতুয়া খুঁজে পাওয়া যায় না, আর এখন রাস্তা দিয়ে চললে আসার মালা বাঁধবেই সেটা হোক, ঠিক কিনা? তাহলে যে সময় কোন মতুয়া খুঁজে পাওয়া যায় না, সেই সময় দাঁড়াইয়ে তার গোসাই হরিগুরুচাঁদকে ধর্ম প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। আমি মাত্র 15 দিন আগে গান গেয়েছি বর্ধমান পাল্লা ক্যাম্প। আমার একটা রেকর্ড আছে, দেখবা ওই ফেসবুকে। কমিটি থেকে আমার পরিষ্কার বলানো হরিগুরুচাঁদের নামে কোনো ধ্বনি দেওয়া চলবে না। গণপতি আমার বলো বাবা আমি কি আর বানি, আমি বলে তুই যে আগে ওই ধ্বনি দিবি, গান হবে কিনা সে পরে বোঝা যাবে। ও জায়গায় ধ্বনি দিল, সেক্রেটারি আমার কাছে এসে বললো গান বন্ধ করে দেন, গান গাইতে হবে। নাহলে কেন বলো ওই ধ্বনি দিল কেন? বললাম যে তুমি কোন পালা দেছো? বলে গান্ধারী শ্রীকৃষ্ণ। পালা ঠিক থাকলেই হবে। আমি আসলে গিয়ে কার ধ্বনি দেব আর দেব না, আমি যারে ভালোবাসি গান শুরু করার আগে তার নাম নেব না। আমি তো তোমার বান্দা ধরা বললাম না, এটা তুমি বোঝো না? আমি যা সাধনা করি তার নাম নিয়ে শুরু করি, তা আমি তার নাম কব না? কাজে আমি তোমার টাকা দিয়ে কিনিয়ে নিছি, যা কব তাই কব। বলো থাকলো তো তোলা চললো, বলা গানের সাটা হবে না আজকে। তাহলে এখন শেষে এমন কোন স্টেজে গেলে যে সেখানে মতুয়া নাই, এমন কোন জায়গা নাই। এখনো পর্যন্ত বলা হয় হরিগুরুচাঁদের নাম করা যাবে না। তাহলে তখনকার পরিস্থিতিতে তার গোসাই কত কষ্ট করে ঠাকুরের ধর্ম প্রচার করেছে। আজকে এই নব সমাজের কবি যে কয়টা, এরা যে আসলে যাকেদের উচিত অন্তত 10 মিনিট হলেও হরিগুরুচাঁদের কথা বলা উচিত, সে যেখানে যে পলাই দিক। আপনি একজন বৈষ্ণব বলে আমার কাছে বলতে পারেন যে আপনি গুরুচাঁদের অবদান ভুলে যেতে পারেন। যদি শিডিউল কাস্টের ঘরে আপনার জন্ম হয়ে থাকে, অনুন্নত সম্প্রদায়ের মানুষ হয়ে থাকেন আপনি, আজকে সোয়াটি এই কথাগুলো বলা প্রয়োজন বলে আমি বলছি। আপনি একটা গীতা অধ্যয়ন করেছেন, গীতা লিখেছেন, গীতা তো ভালো বাণী। অবিনাশী তদ্বিদ্ধি সর্ববিদং ততম বিনাশায় শাসনা কচ্চিৎ কুত্তমূর্তি কর্মণ্যে বাধিকারস্তে মা ফলসু কদাচন মা কর্মফল হেতু ভূত মাতে সংহস্ত কর্মাণি। গীতার তো বাণী খারাপ না। গীতায় যত বাণী দান করেছে প্রত্যেকটা বাণীর মধ্যে জ্ঞান পাওয়া যায়। আপনি মতুয়া হয়ে গীতা পড়বেন, অসুবিধা কোথায়? আপনার জ্ঞান অর্জন করার অসুবিধা কি? আপনি গীতা পড়তেই পারেন, গীতা পড়লে জ্ঞান বাড়ে, আত্মবিনাশ বিনাশ নাই, আপনি পড়তেই পারেন। মানুষ তার কর্মফলের আশা ত্যাগ করে, আপনি পড়তেই পারেন। তাহলে গীতা পড়বেন মানে ওই গীতাটাকে আপনি একজন বৈষ্ণব হয়ে অধ্যয়ন করছেন। আচ্ছা, আপনার তো কোনো স্কুলে ঢুকতে দেয় নাই কোনোদিন, আপনার তো আক্ষরিক কোনো জ্ঞানই ছিল না। স্বরবর্ণ কি, ব্যঞ্জন বর্ণ কি আপনি জানতেন কি? তাহলে আপনি কোনোদিন জানতেন না। গীতা যে এত বড় অমূল্য গ্রন্থ, তাহলে আপনি কোনোদিন পড়তে পারতেন না যদি আপনি শিক্ষার অধিকার না পেতেন। তাহলে আপনারা যে আক্ষরিক জ্ঞান দান করলো, গীতা পড়ার অধিকার দিল তিনি গুরুচাঁদ ঠাকুর, তাহলে ওই গীতা পড়ার আগে অন্তত গুরুচাঁদ
উচিত বলে আমি মনে করি। সে তুমি বৈষ্ণব হলেও তোমার গুরুচাঁদকে স্মরণ করা উচিত। সে তুমি ভগবান বলে কর, আর তার শিক্ষাবিদ বলে ভাবো, আর তার পতিত পাবন বলে ভাবো, যা ভাবো, অন্তত একবার প্রণাম করা তোমার দরকার। সে বৈষ্ণব হোক আর সে কালী ভক্ত হোক, সে সত্য ধর্মের মানুষ হোক, যাই হোক। এই সাসাসোলা কথা মানে আচ্ছা, আমি তো যেটা সত্য সেইটা বলছি। আমি কি মতুয়াকে পাম দেওয়ার জন্য করছি নাকি? এ কি পাম দেওয়ার কথা নাকি? 1905 থেকে 1906 সালের আগে অল ইন্ডিয়া বেসিক নবশূদ্রের কোনো চাকরি নাই। মিথ্যা কি আছে প্রমাণ দাও আমার সামনে, আসো। আম্বেদকর সাহেবের ডেট অফ বার্থ 1891, গুরুচাঁদ ঠাকুরের ডেট অফ বার্থ 1846। প্রথম চাকরি 1905 থেকে 1906 সালের মধ্যে গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ ঠাকুর। এর আগে কোনো চাকরি নাই। আজকে সোয়াটিয়া যদি আতাই কত চাকরি আছে? নগরগড়ে চাকরি কম আছে কি? জজ আছে, ব্যারিস্টার আছে, উকিল আছে, মুক্তার আছে। অল ইন্ডিয়া বেশি, খালি ইন্ডিয়া না, 300-র উপরে দেশে বর্তমানে ডঙ্কা বাজে এমন কোন ডিপার্টমেন্ট নাই যে সেই ডিপার্টমেন্টে নমো নাই। এই জন্য তারক গোসাই লিখেছিল কি, যশবন্ত পুত্র আমি নাম হরিচাঁদ, এইবার করিব যত পতিতাবাদ। এদেশে আমাদি তোরা চিনলি না কেহ, জমি যে অফলা থাকে এ বড় সন্দেহ। পতিতাবাদ করতে আছা এ দেশেতে, কি ফল ফলিবে টের পাবি ভবিষ্যতে। আছে এমপি, আছে এমএলএ, আছে জজ, আছে ব্যারিস্টার। আজ থেকে 100 বছর আগে যাদের কিছু ছিল না, আজকে ভারতবর্ষের মূল কেন্দ্রে এই জাতিগুলো বসে আছে একমাত্র হরিগুরুচাঁদ। এটা ভাববা না? আপনি মুখ্যমন্ত্রীর কথা বলেন আর প্রধানমন্ত্রীর কথা বলেন, তারা একদিন হলেও ঠাকুর বাড়ি আসতেছে। আমি রাজনীতির কথা বলি না, কে কি করেছে, কে কোন পার্টি করে। আমি নিজে কোনো পার্টি করি না, ওই ছাতা ওর মধ্যে আমি যাবো না। কিন্তু কথা হচ্ছে তাই, প্রধানমন্ত্রী একদিন হলেও সেখানে এসে প্রণাম দিয়ে গেছে হরিচাঁদের পায়, আর ওই মুখ্যমন্ত্রী এসে প্রণাম দিয়েছে বাবা হরিগুরুচাঁদের পায়। তাতে আমার অসুবিধা পৌঁছে নাই। এখন মতুয়া ওয়ার্ল্ডের সবাই চেনে, মতুয়া নামে একটা সম্প্রদায় আছে যেটা হরিগুরুচাঁদ সর্বশ্রেষ্ঠ। মতুয়ার মূল ধর্ম সূক্ষ্ম সনাতন ধর্ম, যেটা হচ্ছে গার্হস্থ্য ধর্মের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত। আমার আলোচনা কি বোঝা যাচ্ছে বাবা? হ্যাঁ, বাহ, ঠিক আছে। মাইক যাওয়াই হোক, শোনার লোক ভালো হলি যাওয়াই হবে, তাইটি হবে কি? হরিবল হরিবল। আমার এই সিরিয়াল বাই সিরিয়াল গান তো পর পর গান। গত পরশুদিন ছিল বেলেডাঙ্গা, কালকে গিয়েছি হাবড়া কই পুকুর, আজকে এখানে, কালকে আমি চলে যাব বর্ধমান ঘুষখোরা, তারপরের দিন চলে যাব বেথুয়া, এই পর পর। তারপরে হেলেন্সে আমার গান আছে, আমার যে আমার সল হরিদাস, হ্যাঁ বসে রয়েছে, ও আবার একটা সম্মিলন করে হেলেন্সে। কয় তারিখ জানো তো? 22, 23, 24 আমার গান কবে? 22 তারিখ না? 22 তারিখ হেলেন্সা সম্মিলনে, জানুয়ারির 22। আপনারা যাবেন সবাই, যাবেন তো নাকি? সম্মিলন ভালোভাবে যে তুলতে হবে। আরে আর বেশি দেরি নাই, আর 100 বছর পরে। আরে আমি তো এই কি জানাবো, অনুকূল ঠাকুর পথে তারাও কাছে ডাঙ্কা বেরো, এটা ভালো কাজ দাঁড়ে ভাই। ওরাও বুঝতে পারছো সালা ডাঙ্কা ছাড়া গতি নাই। দেখছো তোমরা নাকি? আমি এই দিন ফেসবুকে দেখছি, ওরা কইছে ডাঙ্কা বেরো, গতি নাই, দেও ডাঙ্কা মারি দাও। আরে ডাক্তার যদি দাঁড়ে পাই, দূরে সে তো আর দরকার নাই। যিনি কৃষ্ণ, তিনি হরিচাঁদ, তিনি মহাপ্রভু, তিনি যদি হয়, তাহলে সেই মহাপ্রভু হরি হয়ে এলো ওরা কান্দির গায়ে। আমি প্রেজেন্টে যারে পাই, এবার বর্তমানে পেলাম তারে।